দিনের সূর্য অস্তমিত হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে কিছুক্ষণ আগেই। জাহাজের ভোঁ ভোঁ শব্দ আর সমুদ্রের কলকল ধ্বনি ছাড়া আর কোনো শব্দ কর্ণপাত হচ্ছে না। থেকে থেকে জাহাজের ভেতর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। জাহাজের কেবিনে সেরকম শীত অনুভূত হচ্ছে না, তবে বাইরে হালকা শরীর শিউরে ওঠার মতো ঠান্ডা। পুরোটা আকাশ থালার মতো বড় রূপালি চাঁদ আর তারার ঝিকিমিকিতে পরিপূর্ণ। অনেক দূরে কয়েকটা মাছ ধরা জাহাজের ক্ষীণ আলোয় ঝলকানি চোখে লাগছে। রেহানকে নিয়ে জাহাজের পপ ডেকেও একটা কাঠের বেঞ্চিতে বসে আছে যুবরাজ। যুবরাজের হাতে ম্যাগানের এক্সপেন্সিভ ফোনখানা ধরা, তাতে মেয়েটির হাস্যোজ্জ্বল একটি ওয়ালপেপার। এতক্ষণ রেহান যুবরাজের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। টেক দ্য কফি। জাহাজের ভেতর থাকা কোরিয়ান ছেলেটা দুই হাতে দুটো কফির মগ নিয়ে দাঁড়িয়ে যুবরাজের উদ্দেশ্যে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছেলেটির নাম পার্ক শোক। ছেলেটি খুবই অমায়িক। জাহাজে এসেছে পর্যন্ত ছেলেটি রেহান আর যুবরাজের জন্য অনেক করেছে। ছেলেটির বয়স আর কতই বা হবে, 22 কি 23, কিন্তু কাজের বেলায় সে প্রাপ্তবয়স্ক পুরুষকেও হার মানাবে। পার্ক শোকের কণ্ঠ শুনে রেহান দুই হাতের আঁজলায় তার মুখ ঢেকে ফেলল। এই দৃশ্য দেখে যুবরাজের হৃদয় মুচড়ে উঠল। রেহান অপ্রস্তুত হয়েছে ভেবে পার্ক শোকের থেকে কফির মগ দুটো নিয়ে তাড়াতাড়ি ছেলেটিকে বিদায় করে দিতে চাইল। যুবরাজের হাতে একটা কফির মগ দিয়ে পার্ক শোক রেহানের সামনে এসে দাঁড়িয়ে রেহানের হাত টেনে মুখ থেকে সরিয়ে কফি মগটি রেহানের হাতে দিতে দিতে ভাঙ্গা ইংরেজি আর কোরিয়ান মিলিয়ে বলে উঠল, প্লিজ ডোন্ট হাইড ইউর ফেস। কিসের লজ্জা তোমার? মনের সৌন্দর্যের কাছে বাহিরিক সৌন্দর্য যে বড্ড ঠুনকো। মরে গেলে কিছুদিন বাদেই তোমার চেহারা মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার আচরণ, উদারতা, ভালো ব্যবহার সব কিছু আজীবন মনে রাখবে। তোমাকে তো মোটেও আমার কাছে কুৎসিত লাগছে না, বরং তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে যে কেন গড আমাকে তোমার মতো করে সৃষ্টি করলো না। একদমে কথাগুলো বলে রেহানের মুখের পানে অধীর আগ্রহ নিয়ে ছোট ছোট চোখে তাকিয়ে রইল পার্ক শোক। ছেলেটির মুখের এমন সুন্দর অর্থপূর্ণ কথায় রেহান তার আরেকটা হাত মুখ থেকে সরিয়ে ছেলেটির মুখের দিকে দৃষ্টি দিল। এরপর কফি মগে চুমুক দিয়ে নিজের চোখ, ঠোঁট আর পুরো মুখমণ্ডল হাত বোলালো। আফসোসের সুরে নিয়ে রেহান ধীর কণ্ঠে বলে উঠল, আবার ঝলসানো মোটা বিকৃত যে ঠোঁট দুটো দেখতে পাচ্ছ, এটা মোটেও এমন ছিল না। এই হাড্ডিসার গালগুলো ছিল চকচকে মসৃণ, আর চোখ দুটো। কথা শেষ হবার আগে রেহানের গলা ধরে এলো। অনেক কিছুই বলতে চাইল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মনোকষ্টে কিছুই বলতে পারল না। পাতাবিহীন পাপড়িহীন চোখ দুটো দিয়ে ক্রমাগত জলের ফোয়ারা ঝরতে লাগলো শুধু। রেহানের কান্না দেখে পার্ক শোক তার ওয়ালেট থেকে একটা ছবি বের করে রেহানের সামনে ধরল। চেহারাটা জঘন্যভাবে নষ্ট হওয়া আর মাথার চুলগুলো পর্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে। নাক, চোখ, মুখ কিছুই অনুমান করা যাচ্ছে না। যুবরাজ জিজ্ঞাসু ভঙ্গিতে ছেলেটির দিকে তাকাতেই ছেলেটি সিক্ত আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল, সে আমার বোন সহি। গত বছর নিউ ইয়ারের সময় বাজি ফুটাতে গিয়ে কাপড়ে আগুন ধরে সে এভাবেই বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। আমার পরিবার অত্যন্ত দরিদ্র, এজন্য আমরা তাকে ভালো করে চিকিৎসা করতে পারিনি, কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যে অলৌকিকভাবে সে ভালো হয়ে উঠুক। কিন্তু দরিদ্র মানুষের কপাল কি আর এত ভালো হয়? সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শোনেনি। এবার জাহাজে আসার আগে আমার বোন এই দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু আমি, আমার পরিবার কেউ তাকে আজও ভুলতে পারেনি, কারণ সে মনের দিক থেকে ছিল সৎ, ভালো, উদার, আর তার হৃদয় ছিল মানুষকে নির্ধারণ ভালোবেসে যাওয়ার মতো পরিপূর্ণ। আমরা সবসময় চাইতাম তার চেহারা বিকৃত হয়েছে তো কি হয়েছে, তবুও সে বেঁচে থাক, কিন্তু সে থাকেনি। কথাগুলো বলতে বলতে ছেলেটি হু হু করে কেঁদে উঠল। ছেলেটির কান্নায় যুবরাজের চোখ ভিজে উঠল। দ্রুত হাতে নিজের চোখ মুছে ছেলেটিকে সান্ত্বনার বাণী ছুড়ে আপাতত শান্ত করতে চাইল। সাগরের গর্জনে আর শূন্য নীলাকাশে পার্ক শোক আর রেহানের কান্না মিলেমিশে বিলীন হয়ে গেল নিমিষেই। শুধু সাক্ষী হিসেবে রেখে দিল দূর আকাশের চাঁদ আর যুবরাজকে। মাসখানেক গড়িয়ে গিয়েছে, যুবরাজের কোনো খোঁজ পাত্তা নেই। শেরহাম তার ঢাকার বাড়িতে এসে পুরো শহর চষে বেরিয়েছে, যুবরাজকে খুঁজে চলেছে। নিজের টাকার পাওয়ার খাটিয়ে বিমানবন্দরে পর্যন্ত খোঁজ নিয়েছে। যুবরাজের ছবি দেখিয়ে মানুষ লাগিয়ে খোঁজা হয়েছে। শহর থেকে গ্রামান্তরে
কিন্তু ফলাফল শূন্য। নিজের গায়ের কোট রাগের তোড়ে মেঝেতে আশ্রে মেরে হুইস্কির বোতল নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল শেরহাম। হুইস্কির বোতলের ক্যাপ খুলে সেগুলো ঢকঢক করে গলায় চালান দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগলো। আমাকে ডোজ দিয়ে তুই বড্ড ভুল করে ফেললি স্কাউন্ড্রেল। পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব আমি। তুই আমার আজকের শিকার নোস। যেদিন তোর জন্ম হয়েছে না চাইতেও সেদিন থেকেই তুই আমার শিকার হয়েছিস। তোকে বারবার শেষ করতে যেও করতে পারছি না। এই ব্যর্থতা এত সহজে আমি মানব না। আরও কিছু ধীর কণ্ঠে বিড়বিড় করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ল শেরহাম। অনেক চোর পুলিশ খেলছে সে, এবার একটু বিশ্রাম প্রয়োজন। খুব ক্লান্ত লাগছে, খুব। কিন্তু চাইলেই কি সুখ নিদ্রায় ডুব দেওয়া যায়? যার জন্মই শয়তানের অতুর ঘরে, তার আবার শান্তি কিসের? শেরহাম ঘুমে তলানির সাথে সাথেই পকেটে থাকা ফোনটি বিকট শব্দে বাজতে লাগলো। ইচ্ছা থাকা সত্ত্বেও সে ঘুমাতে পারল না। নিভে যাওয়া কণ্ঠে অস্ফুট বিশ্রী গালাগাল করে স্ক্রিনে নিজের বাবার নম্বর দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এক প্রকার বাধ্য হয়ে ফোন রিসিভ করে বলল, হাই পপস। কি খবর ওই দিকের? শুয়ারটার দেখা পেলে? নো, কোথায় গিয়েছে জানি না। হয়তো মরে টরে গিয়েছে। বেঁচে থাকলে তো বাপের কাছেই ফিরতো, তাই না? কি বলছো যাতা? ইডিয়েটটা তার বাপের মতোই কই মাছের প্রাণ পেয়েছে। এত সহজে মরবে না। মরে গিয়েছে সেই খুশিতে বসে বসে না ঘুমিয়ে চিরুনি তল্লাশি করো। অকারমার ঢেকি কোথাকার। শেরহামের নিভে যাওয়া রাগ এবার চিরবিরিয়ে উঠে মস্তক ছেয়ে গেল। নিজের বাবাকে বিশ্রী এক গালি দিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তুই এসে মাতব্বরি করে যা না, বুড়ো ভাম। বয়স তো কম হলো না, এখনো অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছিস। আমার কাজ আমাকে করতে দে শালির বেটা। ফোন দিয়ে একবার বিরক্ত করলে তোর বউয়ের মতো তোরও একই হাল করব। ফোন রাখ বেটা। শেরহামের কণ্ঠস্বরে বেশ করে কেঁপে উঠল সুবহান শেখ। ছেলেকে আয়ত্তে আনতে কণ্ঠে মধু ঢেলে আদুরে স্বরে বুলি আওড়াল। কিন্তু শেরহাম সেসবে কান না দিয়ে আরও ভয়ঙ্কর বিশ্রী গালি দিয়ে ফোন কেটে দিল। চোখের পলকে কেটে গিয়েছে 2 মাস। এই 2 মাসে ঘটে গিয়েছে অনেক ঘটনা। কিছু ঘটনা জানা, কিছু অজানা। ম্যাকের সহায়তায় রেহানকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় আসতে সক্ষম হয়েছে যুবরাজ। এখানেই রয়েছে ডক্টর নিকোলাসের ঠিকানা দেয়া সেই প্লাস্টিক সার্জন। এবার রেহানের চেহারা বদল হবে। আবার রেহান কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব আর অস্বস্তি ছাড়াই প্রকাশ্য মানুষের মধ্যে ঘুরে বেড়াবে। যুবরাজের যেন আর খুশি ধরছে না, কিন্তু রেহানের মনে ভয়ের শেষ নেই। তার চেহারা চিনে ফেলে শেরহাম যদি আবার তার ওপর নৃশংসতা চালায়, তখন যুবরাজের কাছে এত কিছু ভাবার সময় নেই। তার একটাই চাওয়া, রেহান তার চেহারা ফিরে পাবে। রেহান ভালোভাবে এই দুনিয়ায় বেঁচে থাকবে এবং সব শেষে সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। রেহান ভালো থাকলে তার মনের মানুষটাও ভালো থাকবে। কিন্তু রেহানের কিছু হয়ে গেলে মেয়েটা কি সহ্য করতে পারবে? হসপিটালের ওয়েটিং চেয়ারে বসে যুবরাজ এক মনে ভেবে চলছে এই কথাগুলো। এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন। পাপার সাথে কথা বলে টাকা ম্যানেজ করতে গেলে শেরহাম ঠিক আমাকে ধরে ফেলবে। সেই সাথে পাপারও কিছু একটা হতে পারে। নিজের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে আছে। ম্যাগানের গহনা বিক্রির টাকা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। আর ম্যাকের কাছে কিছু সাহায্য চাইলে ম্যাক কখনো না করতে পারবে না। আগে রেহানের সার্জারি হোক, সবকিছু পরে গভীরভাবে চিন্তা করে দেখা যাবে। চিন্তা ভাবনা শেষ না হতেই ডক্টর এর অ্যাটেন্ডেন্স যুবরাজের নাম ধরে হাঁক ছাড়ল। সাথে সাথেই যুবরাজ রেহানকে নিয়ে ভেতরে প্রবেশ করল। ডক্টর নিকোলাস এর কার্ড আর একটা হ্যান্ড রাইটিং চিঠি ডক্টর কিমের দিকে এগিয়ে দিতেই ভদ্রলোক সহাস্যে যুবরাজ আর রেহানের সাথে কুশলাদি বিনিময় করলেন। এরপর যুবরাজের থেকে সব কিছু হিস্টোরি শুনলেন। যুবরাজ আর রেহান দুজন মিলে সুন্দর করে গুছিয়ে কেস হিস্টোরি জানিয়ে ডক্টরের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। ডক্টর কিম কিছুক্ষণ মৌন থেকে বলে উঠলেন, দেখুন ডক্টর রোহান, আপনার ফেস 96% ড্যামেজ হয়ে গিয়েছে। আপনার আগের চেহারা ফিরে পাবার কোনো সম্ভাবনা নেই। তবে এতটুকু বলতে পারি, আমি আপনার চেহারার রিপেয়ার করতে পারবো। ডক্টরের কথা শুনে যুবরাজ আর রেহান খুব চিন্তিত হলো। তবুও যুবরাজ হাল ছাড়বার পাত্র নয়। সে ডক্টরের হাত চেপে ধরেই বলে উঠল, I want to see him as a handsome man, doctor. ডক্টর কিম যুবরাজকে আশ্বস্ত করে বলে উঠল,
I will try my best, Dr. UV, but you have to wait for 6 months. আজকে রেহানের অপারেশনের দিন। যুবরাজ বেশ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছে। বেশ সময় নিয়ে রেহানের অস্ত্র প্রচার হবে। শুধু তাই নয়, মৃত কোষ আর ড্যামেজ ত্বক সরিয়ে স্থায়ী স্কিন গ্রাফটিং করতে হবে। রেহানের আগের চেহারার সাথে মিলিয়ে কাজ করা হবে, কিন্তু কতটুকু সাকসেস হবেন তা ডাক্তার জানে না। তবুও যুবরাজ একটা আইডিয়া দিয়েছে যাতে চেহারাটা তার আইডিয়া অনুযায়ী হয়। ডক্টর ওটিতে ঢুকতেই যুবরাজ মনে মনে বলে উঠল, তোকে আমি কোনোভাবেই জিততে দেব না শেরহাম ফাইয়াজ। তোকে আমি মূল সময় উপড়ে ফেলবো। খুব শীঘ্রই দেখা হবে তোর সাথে আমার। আমি তোর থেকে ভয়ঙ্করভাবে কামব্যাক করব। নিষ্ঠুর এই বহুরূপী দুনিয়ায় সময়ে লাগাম টেনে ধরা যেন খুবই দুঃসাধ্য ব্যাপার। চোখের পলকই দিন ফুরিয়ে রাত নামে, আবার রাত পেরিয়ে দিন। এভাবেই কেটে যাচ্ছে সপ্তাহ, মাস আর বছর। সময়ের ঘূর্ণিপাকে প্রত্যেকের জীবন থেকে কোনো কিছু বুঝে উঠবার আগে হারিয়ে গিয়েছে 7টা মাস। এই 7 মাসে যুবরাজ বা রেহান কেউ তাদের স্বজনদের খবর জানে না, দেশের খবর জানে না, এমনকি নিজের চেনা পরিবর্তিত কর্মস্থলের খবরও জানে না। সেই বিভীষিকাময় অতীতের পর বর্তমানে কি হচ্ছে সেটা নিয়েও যুবরাজ বা রেহানের কোনো আগ্রহ নেই। তাদের ধ্যানে জ্ঞানে শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে শেরহামের ভয়ঙ্কর পতন। রেহানের চিকিৎসা শেষ হয়েছে আরও 1.5 মাস আগে। চিকিৎসার সমস্ত খরচ বহন করেছে ম্যাক। মোটেও এমনি এমনি দেয়নি। এর জন্য যুবরাজকে দিতে হয়েছে চরম মূল্য। কিন্তু যুবরাজ ম্যাকের মূল্য চুকাতে নির্দ্বিধায় সমস্ত চুক্তি মেনেই অন্ধকার পথে পা বাড়িয়েছে। যেই রেহান যুবরাজের জন্য নিজের সর্বস্ব খোয়াতে বসেছিল, সেই রেহানের জন্য যুবরাজ নিজের অর্ধেকটা উৎসর্গ করবে না, তা কি করে হয়। 14 এপ্রিল 2020। দক্ষিণ কোরিয়াতে চলছে বসন্তকাল। গাছে গাছে নানান ধরনের ফুল ফুটে পুরো শহরকে করেছে ফুলের রাজ্য। এর মধ্যে যেই ফুলটি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটা হলো চেরি বা সাকুরা। এই ফুল ফোটাকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে বিভিন্ন হলিডেজ আর উৎসব। রেহানকে নিয়ে যুবরাজ আজকে প্রথমবারের মতো শহর দেখতে বেরিয়েছে। বিভিন্ন চাপে আর নিজের দেশে ফেরার সব কিছু গোছাতে অনায়াসেই পেরিয়ে গিয়েছে এতগুলো দিন। আর রেহানের প্লাস্টিক সার্জারির পর কিছু কঠিন নির্দেশনা দিয়েছিল হসপিটালের পক্ষ থেকে, যার জন্য সুযোগ হলেও রেহান বাইরে বের হতে পারেনি। গায়ে একটা ব্ল্যাক হুডি জড়িয়ে তার সাথে ব্ল্যাক জিন্স পরে যুবরাজের সাথে বাইরে বেরিয়ে এলো রেহান। রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে যুবরাজের দিকে সামান্য দৃষ্টি বোলালো সে। এই যুবরাজ আর আগের যুবরাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ লাগছে তার কাছে। যুবরাজের ছোট করে কাটা চুলগুলো এখন মাফিয়াদের মতো ঘাড়ে এসে নেমেছে। কালো রঙের চুলের পরিবর্তে সেগুলো ডার্ক ব্রাউন রঙে লেপটানো হয়েছে। হাত, গলা আর বুক জুড়ে হিংস্র সব ট্যাটু। পোশাক থেকে শুরু করে আচরণেও এসেছে আমূল পরিবর্তন। যুবরাজের চোখের দিকে তাকালেই কেবল বুক ঢিপ ঢিপ একটা অনুভূত হয়। চোখ দুটো এখন আর আগের মতো মায়াভরা নেই, তাতে সবসময় কুরুর শকুনি দৃষ্টি পরিলক্ষিত হয়। কি দেখছিস আমাকে এমন করে? গভীর মোটা গলার অদ্ভুত প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলো রেহান। কি বলবে না বলবে ভেবে পেল না, কিন্তু যুবরাজ উত্তর না পেয়ে আবারও ধমকের সুরে একই প্রশ্ন করল। কেলো শুনতে পাস নাই? কি দেখছিলি এভাবে? তোকে ইদানিং খুব অদ্ভুত ভয়ঙ্কর লাগে রে, আর সবসময় কেমন যেন একটা অনুভূতি হয়। খানিকটা নিচু গলায় কথাটা বলে দ্রুত পা চালিয়ে যুবরাজকে পেছন ফেলে সামনের দিকে অগ্রসর হলো রেহান। রেহান চলে যেতেই রাস্তার পাশেই একটা শপিং মলের গ্লাসের দেয়ালে নিজেকে একবার পরখ করে নিল যুবরাজ। এরপর নিজের ওপর অবজ্ঞাজনক হাসল। তুই ঠিকই বলেছিস, আমি আসলেই ভয়ঙ্কর হয়ে গেছি। আগে এই হাতে মানুষের প্রাণ বাঁচত, আর এখন প্রাণ যায়। তফাৎ এতটুকুই। কারো ভয়ে আত্মরা হয়ে বেঁচে থাকার চাইতে নিজেকে ভয়ঙ্করভাবে গড়ে তুলে তাকে ভয় দেখানোর মাঝেই নিজের জীবনের চরম সার্থকতা। এটা তোর মতো নরম মনের মানুষকে কে বোঝাতে যাবে বল? 7 মাস ধরে যুবরাজের কোনো খবর না পেয়ে সাদাফ শাহির আর সামিনার অবস্থা পাগল প্রায়। এত বড় একটা ছেলে হঠাৎ কোথায় হারিয়ে গেল, এটা কারোরই বোধগম্য হচ্ছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সাদাফ শাহির ইচ্ছে না থাকা সত্ত্বেও সুবহান শেখের কাছে বেশ কয়েকবার ধর্ণা দিয়েছেন। সুবহান শেখ তাকে খুশি হবার মতো কোনো খবর দিতে পারেননি, উল্টো নানান আজেবাজে কথা শুনিয়ে দিয়েছেন। এদিকে সামিনার অবস্থা মৃতপ্রায়। একমাত্র ছেলের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানায় শয্যা হয়ে
নিয়েছেন তিনি। যদিও দুইবার শেরহাম এসে সাদাব শাহিরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে গিয়েছে, কিন্তু সাদাব শাহির ছেলের চিন্তায় হসপিটালে ভর্তির উপক্রম। ভালোবাসার স্ত্রীকে হারিয়ে একমাত্র ছেলেকে আঁকড়ে ধরে এতদিন কোনো মতে বেঁচেছিলেন তিনি। এখন সেই ছেলের কোনো খোঁজ মিলছে না। এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি? এমন তো নয়, ছেলে নতুন বিদেশে গিয়েছে, যার বেড়ে ওঠা পড়াশোনা সব কিছুই ওখানে। তাহলে সে হারালো কিভাবে? রেজওয়ান চৌধুরী বাড়িতেও একই অবস্থা। রাজ্য আর মিসেস তনুজা রেহানের চিন্তায় দিন দুনিয়া খাওয়া দাওয়া ভুলে বারবার জ্ঞান হারাচ্ছে শুধু। মাঝ বয়সী রেজওয়ান চৌধুরী মা আর মেয়েকে সামলিয়ে নিজেও অধৈর্য হয়ে পড়েছেন। অবশেষে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ছেলের খোঁজ খবর চেষ্টা করেছেন। ভদ্রলোক সব দিক থেকেই যখন ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়লেন, এমন সময় হঠাৎই একটি ইমেইল আসে তার ফোনে, যেখানে স্পষ্ট করে লেখা আছে, ডক্টর রোহান ইউজ নো মোর। হঠাৎই এমন ইমেইল রেজওয়ান চৌধুরী জ্ঞান হারিয়ে ড্রয়িং রুমে মেঝেতে লুটিয়ে পড়েন। নিকট আত্মীয়রা এসে হসপিটালে ভর্তি করে অবস্থা কিছুটা স্বাভাবিক করে ঘটনা জানতে চাইলে সেই ইমেইলটি তিনি সবাইকে বের করে দেখান। মিসেস তনুজা আর রাজ্য কোনোভাবেই মানবে না রেহানের হঠাৎ মৃত্যু। সেদিন থেকেই মিসেস তনুজা হার্টের সমস্যায় জর্জরিত হলেন আর রেজওয়ান চৌধুরী হারালেন তার মনের সকল কোমলতা। কিন্তু মিসেস তনুজার বিশ্বাস এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও তার ছেলে অবশ্যই বেঁচে আছে এবং একদিন না একদিন ঠিক সে ফিরে আসবে। বিমানের ইকোনমি সিটে চোখ বুজে হেলান দিয়ে বসে আছে যুবরাজ। দেশে ফেরার উচ্ছ্বাসের চাইতে বিভিন্ন চিন্তা আর অবসাদ তাকে গ্রাস করে চলছে সমানে, কিন্তু রেহানের খুশি যেন আর ধরে না। বাড়িতে গিয়ে মায়ের হাতে চিংড়ি ভর্তার গরম মশলা ভুনা দিয়ে দুপ্লেট ভাত খাবো, বুঝেছিস? এদেশে স্যালাড আর মশলাবিহীন খাবার খেতে খেতে মুখের রুচি একদম চলে গিয়েছে। রেহানের হাস্যোজ্জ্বল মুখের খুশিতে গদগদ হওয়া কথায় চোখ মেলে তাকালো যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, তুই বড্ড সাদাসিধে মনের মানুষ রেহান, কিন্তু এই দুনিয়ায় সাদাসিধে মানুষের কোনো মূল্য নাই, জানিস তো নাকি? যুবরাজের এমন প্যাঁচ মোচড় যুক্ত কথার আগামাথা কিছুই বুঝল না রেহান, আর তার বোঝার দরকারও নেই। সে এতগুলো দিন পর বাড়ি ফিরছে, এই অনেক। হঠাৎই ফ্লাইট অ্যানাউন্সমেন্ট বেজে উঠল। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান টেক অফ করবে। রেহানের উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে গেল। একবার তার মনে হলো যুবরাজের সাথে নিজের মনের খুশিগুলো শেয়ার করলে মন্দ হয় না। পরক্ষণেই তার মনে পড়ল, ইউভি আর আগের মতো নেই। ওর কাছে এসব পরে নিজের মুড নষ্ট করার কোনো মানেই হয় না। বাড়ির মানুষের খুশি খুশি মুখ কল্পনা করতে করতে নিমিষে গভীর ঘুমে তলিয়ে গেল রেহান। ঢাকা এয়ারপোর্টে এসে একেবারে রেহানের ঘুম ভঙ্গ হলো। যুবরাজের তারায় প্লেন থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে নেমে এয়ারপোর্টে এসে বাইরে বেরিয়ে এলো দুইজন। এয়ারপোর্টের বাইরে বেরোতেই দুজনের চোখ কপালে উঠে যাবার উপক্রম। বিমানবন্দরের মূল গেটের সামনে শেরহাম নিজে দাঁড়িয়ে রয়েছে, সাথে কয়েকজন ইয়ং বয়সের ছেলে নিয়ে। তারা প্রত্যেকটি যাত্রীর দিকে সতর্ক নজর বোলাচ্ছে। শেরহামকে দেখেই রেহান ভয়ে কেঁপে ওঠে। যুবরাজের হাত চেপে ধরল। আমি আমার বাবা মা আর বোনকে শেষবারের মতো দেখতে চাই ইউভি। আমি এই অমানুষ জানোয়ারটার হাতে মরতে চাই না। প্লিজ প্লিজ সেভ মি। জাস্ট কিপ শাট ইওর মাউথ। দাঁতে দাঁত চেপে কথাটি বলেই রেহানের হাত শক্ত করে চেপে ধরে শেরহামের সামনে দিয়ে হন হন করে হেঁটে চলতে লাগলো যুবরাজ। হঠাৎই শেরহাম পিছন থেকে ডেকে উঠল, এক্সকিউজ মি। শেরহামের ডাক শুনে রেহানের পা থেমে গেল। অসাড় হয়ে এলো পুরো শরীর। যুবরাজ তাকে শক্ত হাতে টেনেও আর এক চুল নড়াতে সক্ষম হলো না। এদিকে শেরহাম এক পা দুপা করে তাদের সামনে এসে দাঁড়ালো। এরপর রেহানের সামনে এসে প্রগাঢ় হার্পি ঈগলের চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভয়ে রেহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তেই। কিন্তু যুবরাজ নির্বিকার। চিন্তিত ভঙ্গিতে রেহানের দিকে তাকিয়ে থুতনিতে আঙ্গুল দিয়ে বার কয়েক ট্যাপ ট্যাপ করল শেরহাম। এরপর সামান্য হেসে বলে উঠল, মনে হলো আপনাকে কোথাও দেখেছি, বাট কোথায় মনে পড়ছে না। রেহান নির্বাক হয়ে ফাঁকা ঢোক গেলে নিজের কাঁধে থাকা ব্যাগের ফিতা টেনে ধরে দাঁড়িয়ে রইল। কিন্তু মাস্ক পরিহিত যুবরাজ কর্কশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, পৃথিবী যেহেতু গোল, দেখা হতেই পারে, কিন্তু আমার মনে হয় না আপনি এই চেহারা কখনো দেখেছেন কোথাও, কারণ এটা যে একদম নতুন। যুবরাজের এমন হেয়ালিপনা কথায় শেরহাম ভ্রু কুঞ্চন করে সামান্য যুবরাজের দিকে নজর বুলাল।
এরপর যুবরাজের চোখে চোখ রেখে কিছু খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে উঠল। আই লাইক ইউর নেক ট্যাটুস। শেরহামের কথার প্রতিউত্তর না করে রেহানের উদ্দেশ্যে তাড়া দিয়ে যুবরাজ বলে উঠল। লেটস মুভ। যুবরাজ যখন সাদাব শাহিরের বাড়িতে পৌঁছায় ঘড়িতে তখন বিকেল 4:25। ড্রয়িং রুমে বসে মিসেস শাহানা আর সাদাব শাহির যুবরাজের নিখোঁজ হবার বিষয়ে কথা বলছিলেন। এমন সময় হঠাৎই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই বাড়ির কাজের লোক নাসির দৌড়ে প্রধান দরজা খুলতেই যুবরাজকে দেখে বেশ অবাক হয়। নাসিরকে অনুসরণ করে সাদাব শাহির আর সামিনা দরজার দিকে তাকাতেই যুবরাজকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। সামিনা দৌড়ে গিয়ে যুবরাজকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। এতদিন কোথায় ছিলি বাবা? কত জায়গায় তোকে খুঁজেছি, কোথাও তোর খোঁজ খবর পাইনি আমরা। আর তোর চেহারার এই অবস্থা কেন? শরীরে এসব এঁকেছিস কেন? ছেলের এরূপ অবস্থা দেখে খুশিতে বিহ্বল হবার পরিবর্তে রাগে আগুন হয়ে দাঁড়িয়ে রইলেন সাদাব শাহির। রাগে গর্জন করে ভারী কণ্ঠে শুধালেন। এমন বেশ ধরার কারণ কি তা জানতে পারি? এতদিন তোমার চিন্তায় আমার বেহুশ হওয়ার অবস্থা, আর এমন সংসারে তুমি দেশে বিদেশ ঘুরে বেড়াচ্ছ। কোথায় ছিলে এতদিন? নিজের বাবার এমন আচরণে বেশ কষ্ট পেল যুবরাজ। বেশ মুখে কিছুই প্রকাশ না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই বলল। অনেক হাঁপিয়ে গেছি বাবা, এবার একটু আরামের ঘুম ঘুমাতে ইচ্ছে করছে। আর কোনো প্রশ্ন করো না প্লিজ। যুবরাজের ক্লান্তি মিশ্রিত কণ্ঠে কিছুটা মন গলল সাদাব শাহিরের। চুপচাপ যুবরাজের যাবার পানে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে সাদাব শাহির বলে উঠলেন। সামিনাকে সত্যিই ক্লান্ত লাগছে, দেশে ফিরে এসেছে এই অনেক। পিছনের ঘটনা পরেও জানা যাবে, ওকে আর খাটাস না। ট্যাক্সিতে করে নিজের বাড়ির সামনে দাঁড়াতেই বুক কেঁপে উঠল রেহানের। বাড়িটির প্রধান ফটকে বিশাল বড় বড় দুটি তালা ঝুলছে। নিজের চিরচেনা বাড়িটি এমন তালাবদ্ধ দেখে হু হু করে বুক কেঁপে চোখ জলে ভরে উঠল। কত আশা নিয়ে সে এখানে এসেছে, আর এখন এখানে কেউ নেই। বাড়ি ছেড়ে বাবা মা যাবে কোথায়? আর এভাবে বড় বড় তালা ঝুলিয়েছে কোনো কারণে? আশেপাশে তাকিয়ে একজন মানুষই দেখা পেয়ে সিক্ত কণ্ঠে শুধায় রেহান। এটা রেজওয়ান চৌধুরীর বাড়ি না? ওনারা কি বাড়িতে নেই? এরকম বড় বড় তালা ঝুলিয়ে ওনারা কোথায় গেছে বলতে পারবেন? লোকটি পায়ের গতি স্লোত করে রেহানের সামনে দাঁড়িয়ে বলে উঠল। ওনাদের ছেলে বিদেশের ডক্টর ছিল। কয়েক মাস আগে হঠাৎ তারা জানতে পেরেছে ছেলেটি মারা গিয়েছে। এরপর তাদের পরিবার অনেক ভেঙে পড়ে। রেজওয়ান চৌধুরী একা হাতে তার পরিবার সামলাতে পারছিলেন না। এজন্য ওনারা এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে ওনাদের কোনো এক আত্মীয়ের বাড়ির কাছে চলে গিয়েছেন। আহারে বেচারা, ছেলে হারিয়ে অনেক ভেঙে পড়েছেন। কথাগুলো বলতে বলতে লোকটি দ্রুত প্রস্থান নিলেন। হাঁটু মুড়ে বসে রেহান শুধু লোকটি যাবার পানে তাকিয়ে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিল। আমি বেঁচে আছি বাবা, তোমাদের ছেলে বেঁচে আছে। কত স্বপ্ন নিয়ে দেশে ফিরে এলাম, কিন্তু কিন্তু তোমাদের খুশি এনে দিতে পারলাম না। বিধাতা আমাকে ব্যর্থ করে দিয়েছে সব দিক থেকেই। কতক্ষণ এভাবে পেরিয়ে গেছে রেহান জানে না। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে মাথা উপরে তুলে তাকায়। রাত হয়ে গেছে, চল আমার সাথে। ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় তো লাগবে, তাই না? রাস্তায় বসে কান্নাকাটি করে কিছুই হবে না। সবাই জানে আমি মৃত, এখন এই চেয়ারে আমি সামনে গেলে তারা আমাকে মেনে নিতে পারবে তো? ধীর অসহায় কণ্ঠে কথাখানি বলে রাস্তায় চকচকে পিছের দিকে দৃষ্টি নিবদ্ধ করল রেহান। না মানলে আমার কাছ থেকে যাবে সারা জীবন। তার আগে এই পরিস্থিতি যার জন্য সৃষ্টি হয়েছে তাকে একটু দেখে নেওয়া যাক, কি বলিস? যুবরাজের ক্রূর হাসির দিকে তাকিয়ে রেহান শুধায়। পারবো তো? হঠাৎ কিছু পড়ে যাবার শব্দে পুরনো স্মৃতিচারণ থেকে চোখ মেলে তাকায় যুবরাজ। আশেপাশের নজর বোলাতেই নিজের আদরের একমাত্র বিড়াল কাইকে দেখতে পেয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় সে। এরপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হ্যাঙ্গারে থাকা শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে বের হয়ে আসে যুবরাজ। তোমার বর্তমান অবস্থা জানতে খুব ইচ্ছে করছে মামাতো ভাই। পুরোটা আকাশ কালো মেঘে ছেয়ে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে। মেঘের সাথে পাল্লা দিয়ে থালার মতো বড় রূপালি চারটা আলো বিলিয়ে দেবার চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে, কিন্তু মেঘ এসে পুনরায় তাকে গ্রাস করে সকল আলো গিলে ফেলেছে নিমিষে। হঠাৎই শুরু হলো এলোমেলো ভারী বাতাস, সেই সাথে বিকট শব্দে বজ্রধ্বনি। বাতাসের প্রকোপে গহীন জঙ্গলের গাছপালাগুলো মর্মর শব্দে গা ছমছমে এক অনুভূতি তৈরি করল।
সেই বাতাসের তাণ্ডবে গাছের ডালে থাকা নিশাচর প্রাণীগুলো সামান্য নড়ে চড়ে উঠল এবং চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়া ভয়ঙ্কর শব্দ করতে করতে ঝাঁকে ঝাঁকে শিকার খুঁজতে কালো ডানা মেলে নিজ নিজ গন্তব্যে ছুটে চলল। এমন ভয়ঙ্কর উগ্র আবহাওয়াতে পরিত্যক্ত বাড়িটির সামনে নিজের ব্র্যান্ডেড গাড়ির সাথে হেলান দিয়ে দুই পায়ে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সমানে সিগারেট ফুঁকে চলছে যুবরাজ। মুখে তার ক্রূর হাসি, সেই সাথে ভয়ঙ্কর শিকারী দৃষ্টি। কিছু সময় এভাবেই অতিবাহিত হবার পর সিগারেটের ফিল্টার পায়ে পিষে আঙ্গুলের ডগায় চাবির ছড়াটিকে ঘুরাতে ঘুরাতে শীষ বাজিয়ে বাড়ির অভিমুখে পা ফেলতে লাগলো। বিকট ঘর ঘর শব্দে লোহার ভারী দরজার পাল্লাখানা সরিয়ে সন্তর্পণে পুনরায় দরজার পাল্লা ঠেলে মোবাইলের টর্চ জেলে স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে ঠক ঠক শব্দে উপরে উঠতে লাগলো যুবরাজ। চাবির সহায়তায় বড় বড় তালা খুলে নিজের বানানো হেলসেলে প্রবেশ করলো সে। পকেট থেকে লাইটার বের করে দেয়ালে সেটে রাখা মশালে আগুন জ্বালিয়ে চারপাশে দৃষ্টি বুলালো। মুখে তার পরিতৃপ্তির হাসি। উটকো দুর্গন্ধযুক্ত কক্ষ মশালের আলোয় আলোকিত হতেই যুবরাজের মুখের হাসি প্রশস্ত হতে লাগলো। সকল নিস্তব্ধতা ভেঙ্গে হো হো শব্দ তুলে পাগলের ন্যায় সহসাই হাসতে লাগলো যুবরাজ। এরপর বহু কষ্টে নিজের সেই হাসি বন্ধ করে গলার সর্বস্ব চেজ ঢেলে ডেকে উঠল, মাই ডিয়ার ফেথফুল ডগ স্মিথ, কাম টু মি। যুবরাজের কণ্ঠ কর্ণপাত হতেই সাইবেরিয়ান হাস্কি দৌড়ে যুবরাজের সামনে এসে দাঁড়ালো। কুকুরটিকে দেখে যুবরাজের চোখ চকচক করে উঠল। হাঁটু মুড়ে বসে কুকুরটির মাথায় পরম যত্নে হাত বুলালো যুবরাজ। কুকুরটি সারা গায়ে রক্তের মাখামাখি, মুখে তার তরতাজা রক্তযুক্ত মানুষের মাংস, হাতের টুকরো। কুকুরটির হিংস্র সবুজ চোখে যুবরাজের তার গাঢ় বাদামি দৃষ্টি পাতল। এরপর মিনিট দুয়েক অতিবাহিত হতেই খিলখিলিয়ে দম বন্ধ কর হেসে উঠল যুবরাজ। গুড জব ডিয়ার স্মিথ, গুড জব। হাসির তাড়নায় কথাই বলতে পারছে না যুবরাজ। এত আনন্দ আগে কখনোই লাগেনি তার, তবে আজ কেন এত আনন্দ হচ্ছে। শিকারকে জালে বন্দি করার আনন্দ বুঝি এতটাই সুখকর। মশালের কেরোসিন প্রায় শেষের দিকে, তাই আলোটাও নিভু নিভু। সেই ঝাপসা ঘোলাটে হলদেতে আলোয় যুবরাজের হেলসেলের বিভৎস অবস্থা স্পষ্ট দৃশ্যমান। সেখানে সকল কয়েদির টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ হুটোপুটি খাচ্ছে নোংরা মেঝেতে। কয়েদিদের কারো চোখ উপড়ে ফেলা হয়েছে তো কারো হাত ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো বা আবার মুখের অবয়ব থেতলে দেয়া হয়েছে। টেনে টেনে ছেঁড়া হয়েছে ঠোঁট, হাত এবং পা। নয়নাভিরাম সেই দৃশ্য পুনরায় নজরবন্দি করে নিজের সিংহাসনে গিয়ে রাজকীয় ভঙ্গিতে বসল যুবরাজ। তোমাকে এই পর্যন্ত আনতে বহুত কাঠখড় পোড়াতে হলো মামাতো ভাই, বহুত। তোমার গড়া পাপের সাম্রাজ্য তোমাকে দিয়ে শেষ করলাম, তোমার পালানোর পথ পর্যন্ত সুগম করে দিলাম, কিন্তু ব্রেইনলেস তুমি বুঝতেই পারলে না। বড় মামা বড্ড বোকা। সারাদিন খুন খারাপি ট্রেনিং না দিয়ে তোমাকে একটু কমপ্লেন খাওয়ালে তার কি খুব লস হতো। কথাগুলো উঁচু স্বরে বলতে বলতে আবারও কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে মুখে হিংস্রতা এনে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে তোর ছেলে দিয়ে আমি শেষ করবো সুবহান শেখ। এরপর তোর পাগল ছেলের তদবির করব। আমাকে বরফ পানিতে চুবিয়ে মারার প্ল্যানিংটা তৈরি ছিল, তাই না? কাটা দিয়ে কাটা তোলার মজাটাই বেশ আলাদা। কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর সাইবেরিয়ান হাস্কির নেক বেল্ট ধরে টেনে নিয়ে বাড়িটির বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়েই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠল। সেই স্বরে ভয়ার্ত হয়ে গাছের ডালে বসে থাকা হুতুম পেঁচা পর্যন্ত ডানা ঝাঁপ দিয়ে দূরে উড়ে পালালো। যুবরাজ তার গাড়ি থেকে বড় বড় দুটো কেরোসিনের গ্যালন নিয়ে বাড়িটির দিকে অগ্রসর হলো। এরপর সুনিপুণভাবে সেগুলো ঘরের ভেতর ছড়িয়ে দিয়ে পকেট থেকে লাইটার বের করে অভিনব কায়দায় আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বালিয়ে লাইটার ছুঁড়ে মারল মেঝের গড়িয়ে যাওয়া কেরোসিনের ওপর। মুহূর্তেই আগুনের লকলকে লেলিহান শিখা কেরোসিনের ওপর প্রভাব বিস্তার করে দাউ দাউ করে জ্বলে উঠল। যুবরাজ আয়েশি ভঙ্গিতে গাড়িতে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে কুকুরটিকে সাথে নিয়ে মস মস শব্দে বাড়িটির দগ্ধ অবস্থা উপভোগ করতে লাগলো। কিছুক্ষণ পরই যখন মানুষ পোড়ার গন্ধে পুরো জঙ্গল আলোড়িত হলো, ঠিক সেই মুহূর্তে কুকুরটি উন্মাদের ন্যায় ছোটোছুটি করতে লাগলো, সেই সাথে ভয়ঙ্কর শব্দে ডাকতে লাগলো।
কুকুরের ছটফটানি দেখে যুবরাজের হাসি যেন আর ধরে না। কুকুরটির নেক বেল্ট যুক্ত হাতে খামচে ধরে যুবরাজ হিস হিসিয়ে বলে উঠল, এখানে থাকা ঠিক হবে না আমাদের, চল আমার সাথে। এখানে বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। এই গন্ধ তোর আর আমার দুজনের জন্যই ক্ষতিকর। এই গন্ধ তোকে ক্ষুধার্ত করে তুলছে আর আমাকে শিকার খুঁজতে পাগল করে তুলছে।